আজকের আলোচনার বিষয় ভারতের অর্থনীতিতে ঔপনিবেশিক প্রভাব। চলুন দেখি ব্রিটিশদের প্রায় ২০০ বছরের শাসনে ঠিক কি গভীর পরিবর্তন এসেছিল ভারতের অর্থনীতিতে। ব্রিটিশরা আসার আগে ভারত কিন্তু ছিল বিশ্বের অন্যতম সেরা অর্থনীতি। অথচ যখন তারা স্বাধীনতা দিয়ে গেল তখন ভারতের পরিচয় হয়ে দাঁড়ালো একটা স্থির অর্থনীতির দেশ। তো চলুন একটু গভীরে গিয়ে দেখি এই বিশাল পতনের পেছনে কারণটা কি ছিল, মানে ঠিক কি ঘটেছিল। এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের মূলত তিনটে দিকে নজর দিতে হবে, তিনটে ক্ষেত্র যেগুলোকে ব্রিটিশরা এসে একেবারে নতুন করে ঢেলে সাজিয়েছিল। কি সেগুলো? কৃষি, শিল্প আর বাণিজ্য। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক কৃষি দিয়ে। এটাই ছিল কিন্তু প্রাক ঔপনিবেশিক অর্থনীতির একেবারে মেরুদণ্ড, কারণ দেশের বেশিরভাগ মানুষই তো এই কৃষির সাথে যুক্ত ছিল। ভাবা যায়, দেশের মোট জনসংখ্যার প্রায় ৮৫% থাকত গ্রামে, আর তাদের জীবনযাত্রা সবকিছুই ছিল এই জমি আর চাষবাসকে ঘিরেই। ব্রিটিশরা এসে একটা বিরাট পরিবর্তন আনল। এই পরিবর্তনটাই পরিচিত কৃষির বাণিজ্যিকীকরণ নামে। এর মানেটা কি? মানে হলো, আগে যেমন গ্রামের মানুষের খাবারের জন্য ফসল ফলানো হতো, সেই প্রথাটাই বদলে গেল। এখন জোর দেয়া হতে লাগল অর্থকরী ফসল উৎপাদনে, যেমন ধরুন তুলা বা নীল। কেন? কারণ এইগুলো ছিল ব্রিটেনের কারখানার কাঁচা মাল। সোজা কথায়, চাষের মূল উদ্দেশ্যটাই পাল্টে দেওয়া হলো। শুধু তাই নয়, এর সাথে তারা চালু করল নতুন নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা। যেমন ধরুন জমিদারি প্রথা। এটা ছিল কৃষকদের কাছ থেকে তাদের শেষ সম্বলটুকুও শুষে নেওয়ার একটা নিখুঁত ফাঁদ। আর এর ফল কি হলো? কৃষকদের ওপর চাপানো হলো কঠোর সব নিয়ম আর আকাশ ছোঁয়া খাজনা। অবস্থা এমন দাঁড়ালো যে বছর শেষে ফলন ভালো হোক বা খারাপ, তাতে কিচ্ছু যেত আসত না। তাদের হাড় ভাঙা খাটুনির লাভের ছিটে ফোটাও তাদের কাছে থাকত না। তাহলে দেখুন, একদিকে এই শোষণমূলক ব্যবস্থা, অন্যদিকে চাষিদেরকে বাধ্য করা হচ্ছে অর্থকরী ফসল ফলাতে, আবার সেচ বা প্রযুক্তিতেও কোনো বিনিয়োগ নেই। এই সব কিছুর মিলিত ফল যা হওয়ার তাই হল ভয়াবহ। ভারতের কৃষিতে নেমে এলো স্থবিরতা, আর উৎপাদনশীলতা গিয়ে ঠেকল একেবারে তলানিতে। আচ্ছা, কৃষি তো গেল, এবার চলুন শিল্প খাতের দিকে তাকায়। ব্রিটিশরা আসার আগে ভারতের হস্তশিল্পের কিন্তু বিশ্বজোড়া নাম ডাকছিল। ভারতের হাতে তৈরি ঐতিহ্যবাহী জিনিসপত্রের কদর ছিল সব জায়গায়, কিন্তু এবার তাদের পাল্লা দিতে হলো ব্রিটেনের মেশিনে তৈরি আধুনিক সব পণ্যের সাথে। কিন্তু এটা মোটেও কোনো সাধারণ প্রতিযোগিতা ছিল না। এটা ছিল ব্রিটিশদের একটা সুপরিকল্পিত নীতি। তাদের লক্ষ্য ছিল দুটো: এক, ভারতের নিজস্ব শিল্পকে একেবারে শেষ করে দেওয়া, আর দুই, নিজেদের তৈরি জিনিস দিয়ে ভারতের বাজারটা দখল করে নেওয়া। এই পুরো প্রক্রিয়াটাকেই বলা হয় অবশিল্পায়ন, যার ফলে একদিকে যেমন ব্যাপক বেকারত্ব তৈরি হল, তেমনি এক সময়ের সমৃদ্ধ শিল্পগুলো সব ধ্বংস হয়ে গেল। তো আমরা কৃষি দেখলাম, শিল্প দেখলাম, এবার চলুন দেখি এই দুটো খাতের পরিবর্তনগুলো ভারতের বৈদেশিক বাণিজ্যের ছবিটাকে কিভাবে আমূল বদলে দিয়েছিল। মানে বাণিজ্যের পুরো চিত্রটাই যেন ১৮০ ডিগ্রি ঘুরে গেল। ভেবে দেখুন, যে দেশটা একসময় নিজেদের তৈরি দামি জিনিস বিদেশে বিক্রি করে সোনা আয় করত, সেই দেশটাই এখন পরিণত হল ব্রিটেনের কারখানার জন্য সস্তা কাঁচামাল যোগানদার হিসেবে। আর শুধু তাই নয়, ব্রিটিশদের তৈরি করা দামি জিনিস কেনার একটা বাধা বাজারও পরিণত হল। আর এই পরিবর্তনটা আরও গতি পেল ১৮৬৯ সালে সুয়েজ খাল খুলে যাওয়ার পর। কারণ এর ফলে ব্রিটেনের জন্য ভারতের বাজারে ঢোকাটা হয়ে গেল অনেক বেশি সহজ আর সস্তা। এখন একটা মজার ব্যাপার দেখুন। আপাতদৃষ্টিতে মনে হতে পারে ভারতের রপ্তানি তো আমদানির চেয়ে বেশি ছিল, মানে একটা এক্সপোর্ট সারপ্লাস বা রপ্তানি উদ্বৃত্ত ছিল, যেটা শুনলে তো মনে হয় বেশ ভালো একটা ব্যাপার, তাই না? তাহলে আসল প্রশ্নটা হলো, রপ্তানি করে যে এই বাড়তি আয়টা হচ্ছিল, সেই টাকাটা, সেই সম্পদটা শেষমেশ যাচ্ছিলটা কোথায়? আর এখানেই আসল ব্যাপারটা। এই টাকাটা কোনোদিনও ভারতের অর্থনীতিতে ঢোকেইনি। এই যে উদ্বৃত্ত আয়, এটা ব্যবহার করা হতো ব্রিটেনের নিজেদের খরচ মেটানোর জন্য। যেমন ভারতে থাকা ব্রিটিশ অফিসারদের মোটা মাইনে দেওয়া, তাদের যুদ্ধের খরচ চালানো বা তাদের প্রশাসনিক খরচ মেটানো। আর এই পুরো প্রক্রিয়াটাই ইতিহাসে পরিচিত ড্রেন অফ ওয়েলথ বা সম্পদের নিষ্কাশন নামে। মানে ভারতের সম্পদ ভারতেই খরচ হচ্ছে, কিন্তু তা ভারতীয়দের কোনো কাজেই আসছে না। তাহলে এই সব কিছুর পর ১৯৪৭ সালে যখন ভারত স্বাধীন হল, তখন এই সমস্ত নীতির মিলিত প্রভাবটা ঠিক কী দাঁড়িয়েছিল? এক কথায়, ঔপনিবেশিক শাসন ভারতের জন্য রেখে গিয়েছিল একটা পুরোপুরি বদলে যাওয়া অর্থনৈতিক কাঠামো, যার মূল বৈশিষ্ট্যই ছিল দুটো জিনিস: স্থিরতা আর
বড় নির্ভরশীলতা। যে দেশটার অর্থনীতি একসময় ছিল প্রাণবন্ত আর স্বয়ংসম্পূর্ণ, তাকেই পুরোপুরি ঔপনিবেশিক স্বার্থে নতুন করে গড়ে তোলা হয়েছিল। আর এই উত্তরাধিকারী সদ্য স্বাধীন হওয়া একটা দেশের সামনে একটা পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। এই পুরো ইতিহাসটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, একটা প্রশ্ন যা অতীতকে সরাসরি বর্তমানের সাথে জুড়ে দেয়। আচ্ছা, চলুন শুরু করা যাক। আচ্ছা, কিভাবে একটা গোটা বিশ্ব অর্থনৈতিক শক্তি, একটা পাওয়ার হাউস, ধীরে ধীরে একটা দরিদ্র দেশে পরিণত হতে পারে? আজ আমরা ঠিক এই বিষয়টাই দেখব, মানে ভারতের ওপর ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সেই গভীর আর দীর্ঘস্থায়ী অর্থনৈতিক প্রভাবটা ঠিক কী ছিল। ভাবা যায় ১৭০০ সালে এই ২৭% ছিল বিশ্ব অর্থনীতিতে ভারতের একার অংশ। তখন ভারত ছিল উৎপাদন আর বাণিজ্যের একটা বিশাল কেন্দ্র, আর এমনি তো আর একে সোনেকি চিড়িয়া বা সোনার পাখি বলা হতো না। দেখুন, এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা ঔপনিবেশিক শাসনের আগের ভারতের একটা ছবি তুলে ধরে, যা আমরা প্রায়ই ভুলে যাই। সেই ভারত তার অসাধারণ বস্ত্র, জাহাজ নির্মাণ আর ইস্পাতের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত ছিল। তাহলে কি এমন হলো যে সবকিছু বদলে গেল? এই অর্থনীতির পরিকল্পিত ধ্বংসের গল্পটা বুঝতে হলে আমাদের পুরো ব্যাপারটা ধাপে ধাপে দেখতে হবে। তো আমরা এই পুরো বদলের কাহিনীটা ৫টা ভাগে দেখব। শুরু করব কৃষির অবস্থা দিয়ে, তারপর এগোব শিল্প আর বাণিজ্যের দিকে, আর সবশেষে দেখব এর পরিণতিটা ঠিক কী দাঁড়িয়েছিল। চলুন তাহলে যে কোনো অর্থনীতির একেবারে গোড়া দিয়ে শুরু করা যাক, মানে জমি দিয়ে। ব্রিটিশরা ভারতে এসে ভূমি আর চাষবাসের ব্যবস্থায় একেবারে মৌলিক কিছু পরিবর্তন এনেছিল, আর এর পেছনে উদ্দেশ্য ছিল একটাই, যতটা সম্ভব বেশি রাজস্ব আদায় করা। আর তাদের সবচেয়ে বড় চাল ছিল এই জমিদারি প্রথা। আর এটাই ক্ষমতার পুরো খেলাটা বদলে দেয়। ভাবুন একবার, যে কৃষকরা জমিতে দিনরাত খাটছে, তারা হয়ে গেল শুধুই প্রজা। বেঁচে থাকার জন্য সামান্য কিছু পেত, আর বাকি বিপুল পরিমাণ টাকা জমিদাররা নিজেদের বিলাসব্যসনে ওড়াত। কৃষির উন্নতির জন্য একটা পয়সাও খরচ করা হতো না। এই ব্যবস্থাই ব্রিটিশদের তো পোয়াবারও, তাদের একটা নিশ্চিত আয় আসতে শুরু করে। কিন্তু এর মারাত্মক চাপ গিয়ে পড়ে কৃষকদের ওপর, আর তারা ঋণের এক গভীর চক্রে ফেসে যেতে থাকে। কিন্তু গল্পটা শুধু রাজস্ব আদায়ই থেমে থাকেনি। এর পরের চালটা ছিল এটা ঠিক করা যে জমিতে কি চাষ হবে। কৃষকদের বাধ্য করা হলো তাদের নিজেদের জন্য, নিজেদের খাবারের জন্য গম বা চালের মতো ফসল চাষ না করে ব্রিটিশদের কারখানার জন্য তুলা, নীল বা পাটের মতো অর্থকারী ফসল ফলাতে। এর ফলে কৃষকরা পুরোপুরি বাজারের অনিশ্চয়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ল, আর তার ফল ভয়াবহ খাদ্য সংকট আর একের পর এক বড় বড় দুর্ভিক্ষ। অর্থাৎ পুরো কৃষি ব্যবস্থাকেই আসলে সাজানো হচ্ছিল ব্রিটিশদের শিল্প চাহিদা মেটানোর জন্য। আচ্ছা, একদিকে তো কৃষির এই অবস্থা, কিন্তু অন্যদিকে ভারতের যেই জিনিসের জন্য বিশ্বজোড়া নাম ছিল, সেই হস্তশিল্প আর বস্ত্রশিল্প, সেগুলোর কি হলো? সেগুলোকে একেবারে পরিকল্পিতভাবে শেষ করে দেওয়া হচ্ছিল। উদ্দেশ্য ছিল দুটো: এক, নিজেদের পথের কাটা মানে প্রতিযোগিতা দূর করা, আর দুই, ভারতকে ব্রিটিশ পণ্যের একটা বাধা বাজারে পরিণত করা। এটা ছিল একটা পুরোপুরি একতরফা খেলা। ভারতের জিনিস ব্রিটেনে পাঠাতে গেলে তার উপর চাপানো হতো অসম্ভব শুল্ক, প্রায় ৮০% পর্যন্ত, আর ব্রিটেনের জিনিস ভারতে আসত পুরোপুরি শুল্ক ছাড়া। ফলে যা হওয়ার তাই হলো, ভারতীয় পণ্য বিদেশের বাজারে তো বটেই, এমনকি দেশের বাজারেও টিকতে পারল না। আর এর মানবিক মূল্য ছিল কল্পনাতীত। এই কথাটা কিন্তু কোনো সাধারণ মানুষ বলেননি, বলেছেন স্বয়ং ভারতের তৎকালীন গভর্নর জেনারেল। এই একটাই কথা বুঝিয়ে দেয় যে পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল। লক্ষ লক্ষ দক্ষ কারিগর, তাঁতি তাদের রুজিরুটি হারালো, আর অন্য কোনো কাজ না পেয়ে তারা আবার সেই কৃষি জমিতেই ফিরে যেতে বাধ্য হল, যার ওপর চাপ আগে থেকেই অনেক বেশি ছিল। তো ভারতের শিল্পকে তো পঙ্গু করে দেওয়া হলো। এবার ঔপনিবেশিক অর্থনীতির কাঠামো শেষ চালটা ছিল বাণিজ্য বা ট্রেডের প্রবাহকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা। এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে সব লাভ শুধু একদিকেই যায়, ব্রিটেনের দিকে। এই চক্রটা ছিল একেবারে নিখুঁত এক শোষণের ব্যবস্থা। ভারত থেকে সস্তায় কাঁচামাল যেমন তুলা, পাট ব্রিটেনে যেত। সেখানে কারখানায় সেই কাঁচামাল দিয়ে দামি জিনিস তৈরি হতো, আর সেই তৈরি জিনিস আবার ভারতেই আমদানি করে চড়া দামে বিক্রি করা হতো। এর ফলে ভারত, যে একসময়ের দামি তৈরি পণ্যের রপ্তানিকারক ছিল, সে হয়ে গেল শুধুই কাঁচামালের যোগানদার আর তৈরি পণ্যের ক্রেতা। তাহলে আমরা কি দেখলাম? প্রথমে জমির ব্যবস্থা বদলানো হলো, তারপর শিল্পকে ধ্বংস করা হলো, আর শেষে বাণিজ্যকে একতরফা করে দেয়া হলো।
এই সবগুলোকে যখন আমরা একসাথে মেলাই তখন আমরা একটা ধারণায় পৌঁছাই, যাকে ভারতের প্রথম দিকের জাতীয়তাবাদী নেতারা নাম দিয়েছিলেন ড্রেইন অফ ওয়েলথ বা সম্পদের নিষ্কাশন। এটা কিন্তু কোনো সাধারণ বাণিজ্য ছিল না। এটা ছিল ভারতের সম্পদ আর পুঁজির এক লাগাতার বহির্প্রবাহ, যা ব্রিটেনের শিল্প বিপ্লব আর সাম্রাজ্য বিস্তারে সরাসরি সাহায্য করেছিল। মানে সোজা কথায়, ভারতের টাকা দিয়ে ভারতকে শোষণ করা হতো। সেই টাকা দিয়ে ব্রিটিশ অফিসারদের মোটা মাইনে দেওয়া হতো, ব্রিটিশদের যুদ্ধের খরচ মেটানো হতো, কিন্তু তার বদলে ভারত অর্থনৈতিকভাবে কিছুই পেত না। অর্থনীতিবিদ উৎসা পটনায়কের গবেষণা অনুযায়ী ১৭৬৫ থেকে ১৯৩৮ সালের মধ্যে ভারত থেকে যে পরিমাণ সম্পদ ব্রিটেনে গিয়েছিল তার আজকের মূল্য প্রায় $৪৫ ট্রিলিয়ন। এটা একটা অবিশ্বাস্য অঙ্ক। আর এই লাগাতার শোষণের ফলেই ১৯৪৭ সালে স্বাধীনতার সময় ভারত এক স্থবির, দরিদ্র আর গভীরভাবে অনুন্নত অর্থনীতিতে পরিণত হয়েছিল। ঔপনিবেশিক শাসনের এই অর্থনৈতিক উত্তরাধিকার ভারতের জন্য এমন কিছু কাঠামোগত সমস্যা তৈরি করে দিয়ে গেছে, যা নিয়ে ভারতকে দশকের পর দশক ধরে লড়াই করতে হচ্ছে। এই ইতিহাসটা বোঝা খুব জরুরি, কারণ এটা শুধু ভারতের জন্য নয়, বিশ্বের অনেক উত্তর ঔপনিবেশিক দেশের আজকের অর্থনৈতিক বাস্তবতা বুঝতে সাহায্য করে। আর এটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। আজ আমরা এমন একটা সময়ের কথা বলবো যখন প্রায় ২ শতাব্দী ধরে বিশ্বের অন্যতম ধনী একটি অর্থনীতিকে একেবারে পরিকল্পিতভাবে বদলে দেওয়া হয়েছিল। চলুন আজ এই ইতিহাসের গভীরে গিয়ে দেখি কিভাবে একটা সমৃদ্ধ দেশ তার অর্থনৈতিক মেরুদণ্ডটাই হারিয়ে ফেলেছিল। এই কথাটা একবার ভাবুন তো, অষ্টাদশ শতকের কথা। ব্রিটিশরা আসার আগে ভারত শুধু একটা দেশ ছিল না, ছিল একটা বিশাল শিল্প আর উৎপাদনের কেন্দ্র। যে ভারতকে সোনার পাখি বা সোনিকি চিড়িয়া বলা হতো, সেটা কিন্তু শুধু কথার কথা ছিল না। এর পেছনে ছিল এক বিরাট অর্থনৈতিক শক্তি। ২৭% ভাবা যায় ১৭০০ সাল নাগাদ গোটা বিশ্ব অর্থনীতিতে এটাই ছিল ভারতের অংশ। মানে তখনকার দিনে পুরো ইউরোপের সমস্ত দেশের অর্থনীতি এক করলেও ভারতের থেকে বেশি হতো না। শুধু এই একটা সংখ্যাই বলে দেয় যে ঔপনিবেশিক শাসনের আগে ভারতের অর্থনৈতিক শক্তি ঠিক কতটা ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ভারতের সম্পর্কটা কিন্তু শুরু হয়েছিল ব্যবসা দিয়ে, কিন্তু সেই সম্পর্কটা খুব তাড়াতাড়ি একটা পরিকল্পিত শোষণের ব্যবস্থায় পরিণত হল, যার একটাই লক্ষ্য ছিল ব্রিটেনকে আরও ধনী করে তোলা। আর এই শোষণ কিন্তু একদিনে ঘটেনি, এর কয়েকটা পর্যায় ছিল। দেখুন, শোষণের ধরনটা কিন্তু সময়ের সাথে সাথে বদলেছে। একেবারে প্রথমে ছিল সরাসরি লুট আর একচেটিয়া ব্যবসা। এরপর যখন ব্রিটেনের শিল্প বিপ্লব হল, তখন ভারতকে বানানো হলো ওদের কারখানার জন্য কাঁচামালের যোগানদার আর ওদের তৈরি জিনিস বেচার একটা বিশাল বাজার। আর সবশেষে রেলপথ বা অন্যান্য পরিকাঠামো তৈরির নামে এমনভাবে বিনিয়োগ করা হলো যাতে শোষণটা আরও গভীরে যেতে পারে। প্রত্যেকটা ধাপই ছিল ব্রিটেনের নিজের প্রয়োজন অনুযায়ী সাজানো। এই যে বিশাল অর্থনৈতিক ধ্বংসের কথা আমরা বলছি, এর শুরুটা হয়েছিল ভারতের একেবারে গোড়া থেকে, অর্থাৎ কৃষি দিয়ে। ব্রিটিশরা এমন সব নীতি নিয়ে এলো যা ভারতের গ্রামের পর গ্রামকে একেবারে নিঃস্ব করে দিয়েছিল। এর মূলে ছিল জমি আর খাজনা আদায়ের এক নতুন ব্যবস্থা। এর মধ্যে একটা বড় অস্ত্র ছিল এই জমিদারি প্রথা। ভাবুন একবার, যে কৃষকরা প্রজন্মের পর প্রজন্ম ধরে জমিতে চাষ করে আসছে, হঠাৎ করে তারা হয়ে গেল নিছক প্রজা, আর জমির মালিক হয়ে বসল একদল মধ্যস্বত্বভোগী বা জমিদার। এদের কাজ ছিল কৃষকদের থেকে চড়া হারে খাজনা আদায় করে ব্রিটিশদের দেওয়া, আর বাকিটা নিজেরা পকেটস্থ করা। এর ফলে কৃষক আর রাষ্ট্রের মাঝে শোষণের একটা নতুন স্তর তৈরি হয়ে গেল। এর ফলে কৃষকরা একটা ভয়াবহ দুষ্ট চক্রে আটকে গেল। এক, ফসল ভালো হোক বা খারাপ, তাদের নগদে একটা নির্দিষ্ট আর খুব চড়া হারে খাজনা দিতেই হতো। ২, সেই টাকা জোগাড় করতে তাদের মহাজনদের থেকে চড়া সুদে ধার নিতে হতো। ৩, ঋণের বোঝা মেটাতে গিয়ে তারা চাল ডালের মতো খাদ্যশস্যের বদলে নীল বা তুলার মতো ফসল ফলাতে বাধ্য হতো। আর ৪, শেষে যখন ঋণ শোধ করতে পারত না, তখন মহাজন তার জমিটাই কেড়ে নিত। এর ফল হয়েছিল ভয়াবহ, বারবার দুর্ভিক্ষ আর লক্ষ লক্ষ মানুষের মৃত্যু। কৃষিকে ধ্বংস করার পাশাপাশি ব্রিটিশদের পরের লক্ষ্য ছিল ভারতের শিল্প। একসময় যে দেশের কাপড়, জাহাজ বা ইস্পাত সারা বিশ্বে বিখ্যাত ছিল, সেই শিল্পকে একেবারে পরিকল্পিতভাবে পঙ্গু করে দেয়া হল। এর জন্য ওদের মূল কৌশলটা ছিল মারাত্মক, একতরফা মুক্ত বাণিজ্য। মানে ব্রিটেনের জিনিস যখন ভারতে ঢুকবে তখন কোনো ট্যাক্স লাগবে না, কিন্তু ভারতের জিনিস ব্রিটেনে পাঠাতে গেলেই তার ওপর চাপানো হতো প্রায় ৮০% পর্যন্ত শুল্ক। এর ফলে যা হওয়ার তাই হল, ভারতের তাঁতি বা কারিগরদের পক্ষে নিজের দেশেই টিকে থাকা অসম্ভব হয়ে পড়ল।
ব্রিটেনের সস্তা মেশিনে তৈরি জিনিসে বাজার ছেয়ে গেল। আর এই নীতির ফল কি হয়েছিল তা এই চার্টটা দেখলেই পরিষ্কার হয়ে যায়। বিশ্ব অর্থনীতিতে ভারতের অংশ যেখানে ছিল প্রায় 25%, সেটা কমতে কমতে এসে দাঁড়াল 3%-এরও নিচে। ভাবুন একবার, যে দেশটা একসময় ছিল গোটা বিশ্বের কারখানা, সেই দেশটাই হয়ে গেল আমদানিকারক। এটা শুধু একটা পতন ছিল না, এটা ছিল একটা অর্থনৈতিক বিপর্যয়। আর শুধু তো কাপড়ের শিল্প নয়, ভারতের বিশ্বমানে জাহাজ তৈরির শিল্প, যা একসময় ইউরোপের জাহাজের থেকেও ভালো বলে সুনাম ছিল, আমাদের বিখ্যাত উড স্টিল, মৃৎশিল্প, গয়না সবকিছুকেই ধীরে ধীরে শেষ করে দেওয়া হলো। এর ফলে লক্ষ লক্ষ দক্ষ কারিগর শুধু তাদের রোজগারই হারালো না, ভারত হারালো তার শত শত বছরের পুরনো জ্ঞান আর দক্ষতা। তো একদিকে কৃষি শেষ, অন্যদিকে শিল্প শেষ, কিন্তু গল্পটা এখানেই থামেনি। এর সাথে সাথে চলছিল সরাসরি সম্পদ পাচার। ব্রিটিশরা শুধু ভারতের বাজার দখল করেই থামেনি, তারা একেবারে ব্যবস্থিতভাবে ভারতের সম্পদ ব্রিটেনে নিয়ে যাচ্ছিল। এই প্রক্রিয়াটাকেই বলা হয় দ্য গ্রেট ড্রেন অফ ওয়েলথ, বা সম্পদের নির্গমন। দাদাভাই নৌরোজি প্রথম এই তত্ত্বটা সবার সামনে আনেন, আর এর মূল কথাটা ছিল খুবই সহজ কিন্তু ভয়ঙ্কর। ভারত থেকে যে বিপুল পরিমাণ সম্পদ ব্রিটেনে চলে যাচ্ছিল, তার বিনিময়ে ভারত কিছুই পাচ্ছিল না। সহজ কথায়, ভারতকেই তার নিজের শোষণের খরচ নিজেকেই দিতে হচ্ছিল। এই টাকাটা নানাভাবে পাচার হতো। যেমন লন্ডনে ইন্ডিয়া অফিস চালানোর খরচ আসত ভারত থেকে। ব্রিটিশ অফিসারদের মোটা মাইনে, পেনশন সবই মেটানো হতো ভারতের কোষাগার থেকে। এমনকি ব্রিটিশরা যখন অন্য কোনো দেশে যুদ্ধ করত, তার খরচও আসত ভারত থেকেই। এর ফলে ভারতের শিক্ষা, স্বাস্থ্য বা উন্নয়নের জন্য প্রায় কোনো টাকাই আর বাকি থাকত না। তাহলে প্রায় 200 বছরের এই শোষণের পর 1947 সালে ব্রিটিশরা যখন ভারত ছাড়ল, তখন উত্তরাধিকার হিসেবে দেশটা কি পেল? তারা পেছনে রেখে গিয়েছিল একটা খণ্ডিত, দুর্বল আর একেবারে পঙ্গু হয়ে যাওয়া অর্থনীতি। এই মর্মান্তিক কথাগুলো কিন্তু কোনো ভারতীয় জাতীয়তাবাদী নেতা নয়, এটা বলেছিলেন খোদ ভারতের একজন ব্রিটিশ গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং। তুলো তাঁতিদের হাড়গোড় ভারতের সমভূমিকে সাদা করে দিচ্ছে। এই একটা বাক্যই বুঝিয়ে দেয় যে ব্রিটিশ নীতির ফলে মানবিক বিপর্যয়টা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল। এটা শুধু অর্থনৈতিক শোষণ ছিল না, ছিল একরকমের নীরব গণহত্যা। আর এটাই ছিল চূড়ান্ত পরিণতি। যে ভারত একদিন সারা বিশ্বে নিজের তৈরি সুন্দর সুন্দর জিনিস রপ্তানি করত, 200 বছরের ঔপনিবেশিক শাসনের শেষে সেই ভারতই হয়ে গেল ব্রিটিশ কারখানার জন্য কাঁচামাল সরবরাহকারী এক দরিদ্র, নির্ভরশীল দেশ। একজন সমৃদ্ধ রপ্তানিকারক থেকে হয়ে গেল একজন অভাবী আমদানিকারক। এই পুরো ইতিহাসটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ঔপনিবেশিক আমলে তৈরি হওয়া সেই অর্থনৈতিক কাঠামো, সেই নির্ভরতার মানসিকতা, আজকের ভারতের উন্নয়নের পথে কি সেগুলো কোনোভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে? এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে ভাবার অবকাশ এখানেই।